সোনিয়ার ডাকে বৈঠকে মমতা। রাজ্য পুলিশের ডিজির কাছে খুন ধর্ষণ সংক্রান্ত এফআইআর এর কপি চাইল সিবিআই। তুঙ্গে উঠেছে তরজা। আমরা এই নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য এই পর্যায়ে আমাদের সঙ্গে রাহুল চক্রবর্তী রয়েছেন বিশ্বজিৎ দেবনাথ এবং চন্দন ঘোষ চৌধুরী সরাসরি এই আলোচনায় যোগ দিয়েছেন। প্রত্যেকের কাছে আসবো, কিন্তু আজকে দিল্লিতে এই গুরুত্বপূর্ণ বৈঠকে কে কে উপস্থিত থাকলেন, কি আলোচনা হলো আপনাদের সামনে। নজরে দিল্লি মিশন 2024, বিজেপিকে রুখতে ফর্মুলা জোট। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপিকে কোণঠাসা করতে কোমর বাঁধছে বিরোধীরা। সংসদের বাদল অধিবেশনের পরে শুক্রবার তারই মহড়া হয়ে গেল কংগ্রেস সভানেত্রীর ডাকে বিরোধীদের ভার্চুয়াল বৈঠকে। শুক্রবার বিকেল 4:30টার সময় শুরু হয় ভার্চুয়াল বৈঠক। কংগ্রেস সভানেত্রী আহ্বানেই বৈঠকে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, এনসিপি প্রধান শরদ পাওয়ার, সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব সহ মোট 19টি রাজনৈতিক দলের প্রতিনিধি। পেগাসাস থেকে কৃষি আইন, বাদল অধিবেশনে একাধিক ইস্যুতে মোদী সরকারকে এককাট্টা আক্রমণ করেছিল বিরোধীরা। সংসদের বাইরেও সেই বিরোধী ঐক্য বজায় রেখে চলার পক্ষে সওয়াল করেন বৈঠকে উপস্থিত নেতা নেত্রীরা। 2024 লোকসভা ভোটকে মাথায় রেখে এখন থেকেই পরিকল্পনা মাফিক তৈরি হতে হবে। চ্যালেঞ্জ কঠিন, কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে লক্ষ্য পূরণ সম্ভব। জোটবদ্ধ লড়াইয়ের কোনো বিকল্প নেই। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু দেশের স্বার্থে সেসবের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। যতদূর জানা গেছে এই ভার্চুয়াল মিটিংয়ে প্রায় প্রত্যেকেই একটি বিষয়ে সহমত হয়েছেন যে এখন থেকে যেভাবে সংসদের ভেতরে বিরোধী দলের ঐক্য আমরা দেখতে পেয়েছি, এই ঐক্য যেন সংসদের বাইরেও প্রতিফলিত হয়, তার জন্য সমস্ত রাজনৈতিক দল যারা বিরোধী দল তারা সক্রিয় হবে এবং সেখানে একটা ন্যূনতম অভিন্ন কর্মসূচি, যে কর্মসূচির মধ্য দিয়ে মানুষের এই দুঃখ দুর্দশার বিরুদ্ধে একটা জনমত তৈরি করা যাবে। সূত্রের খবর, বিজেপি বিরোধী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন রাজ্যে সরকার চালাতে তাদের নানাভাবে হেনস্থা করছে মোদী সরকার। এককাট্টা হয়ে তার মোকাবিলা করতে হবে। বিরোধীদের জোট গঠনের উদ্যোগকে কটাক্ষ করেছে বিজেপি। এদের সঙ্গে ভার্চুয়াল মিটিং আর সিপিআইএম এর সঙ্গে হয়তো ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট এই নিয়েই চলছে। এগুলো সবই নেট প্র্যাকটিস, মাঠের বাইরে। মাঠে ব্যাট নিয়ে নামলে তখন বোঝা যাবে। এদিনের ভার্চুয়াল বৈঠকে ছিল না সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির কোনো প্রতিনিধি। আম আদমি পার্টিকেও এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি বলে সূত্রের দাবি। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি রাহুল চক্রবর্তীকে দিয়ে আলোচনা শুরু করবো। রাহুল বাবু, আজকের এই যে 19টা অপোজিশন পার্টির যে বৈঠক, সেখানে মূল সুর ছিল সংসদে বাদল অধিবেশনে ফ্লোর অফ দ্য হাউসে যে অপোজিশন ইউনিটি দেখা গেছে সেটাকে মসৃণভাবে 2024 পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু সুর কি শেষ পর্যন্ত মিলছে? এসপি বিএসপি তারা আজকে বৈঠকে অনুপস্থিত থাকলো। আপ দিল্লিতে বিজেপিকে কার্যত ধরাশায়ী করেছে যে দল, তাদের আমন্ত্রণই পাঠানো হয়নি। না শুভ্র, প্রথমেই তুমি আজকে প্রথম মানের মিটিং, এটাও ভার্চুয়ালি বিশেষ করে বাংলায় বিধানসভা নির্বাচনের ভারতীয় জনতা পার্টির ওইভাবে পর্যদস্ত হওয়ার পরে যে নতুন একটা সমীকরণ তৈরি হয়েছে শুভ্র, যেটা তার আগে ছিল না। আমি বিরোধীদের কাছে এমন একটা জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি দিনে দিনে যে অপরাধের রোধ হয়ে উঠছিল, এই যে ধাক্কাটা বাংলায় বিধানসভায় মমতা ব্যানার্জি দিতে পেরেছেন, তারপর বিরোধীরাও বুঝতে পেরেছে যে এখানে একজোট হওয়া দরকার এবং সেখানে সবাই বড় ভাই ছোট ভাই সব ভুলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন যে ভারতবর্ষের জনগণ লিড করবে, কেউ লিডার দরকার নেই। রাজ্যে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন বিজেপি অপ্রতিরোধ্য নয়, দিল্লিতে আম আদমি পার্টি বুঝিয়ে দিয়েছে অপ্রতিরোধ্য নয়। সুব্রত, এখন ইট ইজ ভেরি আর্লি টু সে। দ্বিতীয় কথা, আজকে দাঁড়িয়ে কমন যে এজেন্ডা, সেটা দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির মতো একটা ভয়ঙ্কর ফ্যাসিস্ট সাম্প্রদায়িক শক্তিকে ভারতবর্ষ থেকে সরাতে হবে, তার জন্য সবাই একজোট হয়েছে। আগামী দিনেও এই ঐক্যবদ্ধতা আরো দৃঢ় হবে। অন্য পিঠে যাই, সেটা হচ্ছে 1:1 একটা প্রস্তাব হচ্ছে, 1:1 লড়াই হোক, একদিকে বিজেপি এবং অন্যদিকে এই অপোজিশন ইউনিটি। তাই যদি হয় 2019-এর একেবারে পাটিগণিতে যদি ফেলা যায় বিশ্বজিৎ বাবু, তাহলে হচ্ছে 37% হচ্ছে 2019-এ বিজেপির প্রাপ্ত ভোট শতাংশ, অর্থাৎ 63% অপোজিশন। লড়াইটা কিন্তু তার মানে 2024-এ কঠিন হতে চলেছে বিজেপির পাটিগণিত হিসাবে। না, কোনো কঠিন লড়াই নয়। এখনো 2024 মানে 3টে বছর রয়েছে। আর যেভাবে আমরা বিরোধী জোট দেখছি, বিগত দিনে কি জোট দেখেছি আর এখনো কি দিচ্ছি, এক্ষুনি আলোচিত হলো যে আমার বন্ধু রাহুল বাবু কৌশল এড়িয়ে যাচ্ছেন যে দিল্লির যে ধরাশায়ী করেছে বিজেপিকে, তাকেই জোটে নেওয়া হয়নি।
আরও এসপি ডিএসপি বা আরও বিএসপি যেগুলো যারা আছে অনেকে আসেনি, তাহলে আসেনি বা ডাকেনি, তাহলে পাল্টা ডাকতে হচ্ছে, আপনি বলছেন যে এখনো 3 বছর বাকি রয়েছে। একই কথা রাহুল ব্যাপার যদি চক্রবর্তীও থাকে তাহলে এই জোটটা কি আদৌ দানা বাঁধবে? তাহলে 2024 তো অনেক দূর, আমরা দেখতে থাকি না কি হচ্ছে না হচ্ছে। বেশ, আমি এখানে চন্দন ঘোষ চৌধুরীর কাছে আসবো। চন্দনবাবু, আরেকটা বিষয় হচ্ছে এই প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে 1:1, তার মানে যদি ধরতে হয় যে এই রাজ্যের কথা যদি ধরা যায় তাহলে হচ্ছে একদিকে বিজেপি এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেস বাম। কতটা বাস্তবসম্মত বা কতটা সম্ভব বলে রাজ্যের রাজনীতির ক্ষেত্রে আপনি মনে করেন? মূলত 2024-এর ন্যাশনাল ইলেকশন সর্বভারতীয় নির্বাচনের পরিপ্রেক্ষিতে, সুতরাং এটা মাথায় রাখতে হবে, এটা রাজ্যের ক্ষেত্রে কম্পালশন নয়, এটা সার্বিকভাবে সারা দেশের পক্ষে কম্পালশন। সুতরাং এটা রাজ্যকে আলাদাভাবে আলোচনার এটা আঙ্গিক নয় বা হ্যাঁ, কিন্তু রিজিওনাল কম্পালশনকে ছাপিয়ে কি ন্যাশনাল ইন্টারেস্টটাকে সমস্ত রাজনৈতিক দল দেখতে পারবে? প্রতিটা মুহূর্তে কিন্তু যেভাবে অগ্রগতি হচ্ছে এই ঐক্যের স্বার্থে যে মিটিং গুলো হচ্ছে কংগ্রেসের নেতৃত্বে, জাতীয় কংগ্রেসের নেতৃত্বে, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরা দেখছি এই অগ্রগতিতে সাধারণভাবে পার্টিসিপেশনের সংখ্যা বাড়ছে এবং এটাই কম্পালশন যে আজকে বিজেপি মুক্ত ভারতবর্ষ যেটা লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য এর আগের বার 14টি বিরোধী দলের ঐক্যের একটা মিটিং হয়েছিল, আমরা সকলে জানি, আজকে 19টা দল, অর্থাৎ এইভাবে সংখ্যা বাড়ছে এবং এর পরিপ্রেক্ষিতে সর্বভারতীয় কম্পালশনটাই সবসময় মাথায় থাকবে এবং রাজ্যের ক্ষেত্রে অবশ্যই একটা কমন মিনিমাম প্রোগ্রাম বা ইন্টারেস্ট তো থাকবেই, এটা তো স্বাভাবিক। বেশ, আমি একটা কথা বলতে চাই এখানে ছোট্ট করে, চন্দন যেটা বললেন আমি চন্দনের সাথে নিশ্চয়ই একমত, কিন্তু কোথাও দাঁড়িয়ে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা স্ট্যাবলিশ করে সারা ভারতবর্ষকে বার্তা দিয়েছেন, সেই রাজ্যের যে পাটিগণিত বা সমীকরণ, সেটাকে এড়ানোর কোনো জায়গা নেই এবং আলটিমেটলি সেই সমীকরণটা কিন্তু সারা ভারতবর্ষের জায়গায় একজোট করবে সবাইকে। এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে ভারতীয় জনতা পার্টিকে এইভাবে হারানো যায়, এই আত্মবিশ্বাসটা নিয়ে এসেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। বলতে হচ্ছে দেখুন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দাঁড়িয়ে সবাই মিলে যে কংগ্রেসই এককভাবে ডেকেছে মিটিংগুলো, আবার তৃণমূল থেকে বলছেন আমাদের রাহুল বাবু যে উনি বলছেন যে মমতা ব্যানার্জি একমাত্র পারেন, আগে নিজেদের জায়গাটা তৈরি করুন, অরিজিনাল লিডারশিপ। আপনি কি একটু বলবেন যে অরিজিনাল লিডারশিপটা কার? আপনি বললেন চন্দনবাবু এক বছর চন্দনবাবুটা আপনি এক বছর আমি বলে দিচ্ছি যে ভারতবর্ষের জনতা দল লিড করবে, দরকার নেই আপনার কথা মমতা ব্যানার্জি এই প্রশ্ন তোলা হয়েছে যে শেষ পর্যন্ত মুখ কে হবেন এবং এই মুখকে সামনে রেখে শেষ পর্যন্ত অপোজিশন ইউনিটি কি দেখা যাবে? বারবার বৈঠকের ক্ষেত্রে একাধিকবার বিরোধী বৈঠক হয়েছে, এই প্রশ্ন সামনে এসেছে। দেখুন, বিরোধী ঐক্য মজবুত করতে কংগ্রেস সভানেত্রীর আহ্বানে শুক্রবার ভার্চুয়াল বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিজেপি বিরোধী 19টি দলের নেতা নেত্রী। কিন্তু আগামী লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী সব পক্ষকে এক ছাতার তলায় রাখা যাবে তো? কেই বা হবেন সেই জোটের মুখ? রাজনৈতিক মহলে ঘুরপাক খাওয়া এইসব প্রশ্ন ঘিরেই তৈরি হচ্ছে সংশয়। কারণ সংসদের বাদল অধিবেশনের সময় কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা এক কাট্টা হলেও সেখানে ছিল না তৃণমূল। 28শে জুলাই সংসদে রাহুল গান্ধীর নেতৃত্বে বৈঠকে বসে 14টি বিজেপি বিরোধী দল, সেখানে ছিল না তৃণমূল। অথচ সেদিনই দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে আবার উপস্থিত ছিলেন রাহুল গান্ধী। बीजेपी को हराने के लिए सबको एक होना जरूरी है, हम अकेला कुछ नहीं है, सब एक साथ में मिलकर काम करना पड़ेगा। এরপর 3রা আগস্ট দিল্লির কনস্টিটিউশন ক্লাবে 15টি বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে রাহুল গান্ধীর ডাকা ব্রেকফাস্টে উপস্থিত ছিল তৃণমূল। ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র। কিন্তু এর 3 দিন পরেই 6ই আগস্ট রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীরা যখন বাসে চেপে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানাতে যান, তখনও সেই দলে দেখা যায়নি তৃণমূলের কোনো প্রতিনিধিকে। পরিবর্তে সেদিন সকালে আগেভাগে যন্তর মন্তরে গিয়ে কৃষকদের সঙ্গে দেখা করে আসেন তৃণমূলের প্রতিনিধিরা। 12ই আগস্ট কংগ্রেসের নেতৃত্বে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের অফিসে ফের বৈঠকে বসে বিরোধী দলগুলি। এরপর সংসদ ভবন থেকে বিজয় চক অবধি প্রতিবাদ মিছিল হয়। সংসদে হাঙ্গামা, মার্শাল নামানো বিতর্কে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে দেওয়া হয় স্মারকলিপি, কিন্তু কোথাও তৃণমূলের প্রতিনিধিত্ব ছিল না। এরপর এদিন আবার সোনিয়া গান্ধীর ডাকা ভার্চুয়াল বৈঠকে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ একবার আছে, ঠিক পরের বারই আবার নেই। বিজেপি বিরোধী দলগুলিকে এককাট্টা করার ক্ষেত্রে এই ধরনের প্রবণতা অন্তরায় হয়ে দাঁড়াবে না তো? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে চেষ্টা করছেন যাতে সব বিরোধী দল এক সুরে একভাবে
এই নিয়ে একটা জন আন্দোলন তৈরি করা যায়। এই একটা যাত্রা শুরু হচ্ছে, এর মধ্যে নানা রকম টানাপোড়েন আসবে, নানা রকম এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা হবে, নিষ্পেষণ করে এই বিরোধী ঐক্যকে ফাটল ধরাবার চেষ্টা করবে। আমাদের সমস্ত বিরোধী দল এবং বিরোধী দলের নেতৃবৃন্দকে, কর্মীদেরকে এই ব্যাপারে সজাগ থেকে পথ চলতে হবে। সর্বভারতীয় স্তরে একটু এগুলো আলোচনা হতো, রাজ্য নিয়ে আলোচনা নয়। যেরকম আমাদের কাছে গাইডেন্স আসবে সেভাবে চলবে। যদিও এই নিয়ে কটাক্ষের সুর বিজেপির গলায়। আসলে এটা একটা প্রেমহীন ভালোবাসা। নির্বাচন এলেই একটা অল্প অল্প প্রেমের গল্প শুরু হয়ে যায়, কিন্তু ওই প্রেমহীন ভালোবাসা এদের সুখের ঘর ভেঙে দেয়। এটা মানুষ দেখেছে অতীতে, বর্তমানে অন্য কিছু হয়তো দেখছে, কিন্তু ভবিষ্যৎটা দুদলেরই জানা। 1988 সালের 15ই আগস্ট লালকেল্লায় তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ভাষণের পরে টেলিভিশনের পর্দায় প্রথমবার শোনা গিয়েছিল মিলে সুর মেরা তুমহারা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধীদের সুর শেষ পর্যন্ত মিলবে তো? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।